আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারজানা খান। প্রথমে ইউসিবি সংবাদ শিরোনাম। মুম্বাইয়ে বিশ্বকাপ ফাইনালে কাল মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। টেন্ডুলকারের জন্য শিরোপা জিততে চান ধোনি। মুরালির অসুস্থতা সত্ত্বেও জয়ের ব্যাপারে আশাবাদী সাঙ্গাকারা। স্টেডিয়ামকে ঘিরে মুম্বাইয়ে নজিরবিহীন নিরাপত্তা। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে দিলশান, যুবরাজ এবং টেন্ডুলকার। উপকূলীয় অঞ্চলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ বিএনপির। শিগগিরই চালু হতে যাওয়া বেশ কটি নতুন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র লোডশেডিং কমাতে সহায়ক হবে মনে করে সরকার। এবং লিবিয়ায় শর্ত সাপেক্ষে অস্ত্র বিরতিতে রাজি বিদ্রোহীরা। যুদ্ধের কারণে 60,000 বাংলাদেশি সহ বেকার। দক্ষিণ এশিয়ার 2 লাখ শ্রমিক। এবার রবি ইন্টারনেট মিনিপ্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই রয়েছে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। মুম্বাইয়ে আগামীকাল 10ম বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে ভারত। ফাইনালের আগে উভয় শিবিরে ইনজুরির থাবা পড়লেও শিরোপা জয়ে বদ্ধপরিকর দু দলই। আশিস নেহরাকে ছাড়া মাঠে নামতে হলেও বিকল্প খেলোয়াড় নিয়েই শচীন টেন্ডুলকারের শেষ বিশ্বকাপের শিরোপা জিততে চান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর লঙ্কানরা অসুস্থ মুত্তিয়া মুরালীধরনকে ফাইনালে খেলালেও দলের জয়ে তার অসুস্থতা কোনো সমস্যা হবে না বলে মনে করেন দলপতি কুমারা সাঙ্গাকারা। বিকেল 3টায় শুরু হবে এই ম্যাচ। মুম্বাই থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি পরাগারমান। প্রস্তুতি শেষ, বিশ্বকাপ ফাইনাল শুরুর অপেক্ষা মাত্র। শিরোপা জয়ে দুদলেরই প্রস্তুতির কমতি নেই। স্বপ্ন দ্বিতীয়বার বিশ্বজয়ের। স্বপ্ন বাস্তবতার মাঝখানে এখন ধোনি ও সাঙ্গাকারার দল। তবে শচীনের শহরে যে ভারত শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু পেসার আশিস নেহরাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাদের। ডান হাতের মধ্যমায় সমস্যা তার, এ নিয়ে মোটেই চিন্তিত নন ধোনি। বিকল্প খেলোয়াড় আছে হাতে। শচীনের শেষ বিশ্বকাপে চাইছেন সেরাটা দিয়ে নিজেদের বিশ্বসেরা প্রমাণ করতে। I think every game was a challenge for us. As soon as you reach the knockout stages, if you see the kind of teams that we played in the quarters and the same is, we had to be at our best, and that's what we did. We didn't think too much about the result. We were all thinking about, how we need to prepare ourselves, how we need to increase the intensity on the fields. এদিকে লঙ্কান শিবিরেও লেগেছে ইনজুরি মরক। নিজের শেষ বিশ্বকাপে হয়তো ফাইনাল খেলা হবে না স্পিন লিজেন্ড মুরালীধরনের। ইনজুরি কাবু করে ফেলেছে তাকে। মাঠে নামলেও অসুস্থ মুরলী ম্যাচে পার্থক্য গড়ে দিতে কতটা প্রভাব ফেলতে পারবেন তা কে জানে। আর অ্যাঞ্জেলা ম্যাথিউসকেও কবজায় নিয়েছে ইনজুরি। সবকিছু পেছনে ফেলে সাঙ্গাকারাদের নজর এখন বিশ্ব শিরোপা জয়ের দিকে। I don't think we're underdogs as such. I think we're a pretty good unit. But we have to understand the fact that the Indians for the last year to 2 years have been tagged as the favorites by almost everyone to win the World Cup. বিশ্বকাপ জয়ে পরিসংখ্যানও এগিয়ে রাখছে ভারতকে। নিজেদের মাটিতে সবশেষ 42টি লড়াইয়ে 28টিতে জয় পেয়েছে স্বাগতিকরা, আর শ্রীলঙ্কা জিতেছে 11টিতে। ভারত শ্রীলঙ্কা ফাইনাল উত্তেজনায় ফুটছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। দলগুলো অনুশীলনে ব্যস্ত এখন। ভারত দলে কোনো সমস্যা না থাকলেও শ্রীলঙ্কায় আছে মুরালি মেন্ডিস খেলা নিয়ে সংশয়ে। সমস্যা থাক চাই না থাক, ভালো পারফর্ম করা দলই জিতবে শিরোপা, এমনটাই মনে করছেন সবাই। পরাগারমান, এটিএন বাংলা, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই। এদিকে বিশ্বকাপের ফাইনালে লড়াই হবে বিশ্বসেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালীধরনের মধ্যে। এই দুই গ্রেট ক্রিকেটার বিদায় বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান নিজেদের সেরা নৈপুণ্যে। ব্যক্তিগত চাওয়া ও পাওয়ার কিছু না থাকলেও বিদায় বেলায় দেশকে উপহার দিতে চান বিশ্বকাপ। মুম্বাই থেকে আমাদের বিশেষ প্রতিনিধি পরাগারমানের আরেকটি রিপোর্ট। লড়াইটা ভারত শ্রীলঙ্কার, সঠিকভাবে বললে বিশ্বজয়ের।
তবে সেটাকে ছাপিয়ে চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পরিণত হয়েছে বিশ্বসেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর আর বিশ্বসেরা স্পিনার মুত্তিয়া মুরালীধরনের ব্যক্তিগত লড়াইয়ে। 18,093 রানের বিপরীতে 534 উইকেটের লড়াই। আর সচিন মুরালী দুজনেরই শেষ বিশ্বকাপ হওয়ায় সবার মনোযোগ এখন দুই সেরার লড়াইয়ে জয়ের দিকে। তবে লঙ্কান দলপতি সাঙ্গাকারার মধ্যে হারানোর বেদনা থাকলেও আছে মুরালী বন্দনা। It's hard to shut Murali up, whatever his mood is. So, he's pretty upbeat. He's always, talking, laughing, and annoying. And to have him play this World Cup final with us, because there is no other way we can have it. Whatever happens tomorrow, we want to play for him and play for each other and do the best that we can do. তবে পরস্পরের 46 বারের মোকাবেলায় মুরালী মাত্র 5 বার পেয়েছেন সচিনের উইকেট, আর সচিন তুলে নিয়েছেন 8 সেঞ্চুরি আর 12টি হাফ সেঞ্চুরি। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে সবকিছু পাওয়ার পরও বিশ্বকাপ শিরোপা না জেতায় কিছুটা অতৃপ্তি থাকতে পারে সচিনের। সেটা মেটাতেই যেন ভারত অধিনায়ক ধোনি জিততে চাইছেন এবারের বিশ্বকাপ শিরোপা। The kind of talent he has got, he makes sure that in 2 hours, it gets rectified. So he's an amazing person to have, and I think the attitudes had not changed for the last 21 years. Most of the people, or I think everyone, will lost interest, but it's such a, I think just God just made him to play cricket. ভারত শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচ হলেও লড়াই অনেকটা সচিন মুরালী ধরনের। এই লড়াইয়ে জয় হবে কার, সচিন তেন্ডুলকরের নাকি মুরালী ধরনের, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। পরাগ আরমান, ATN বাংলা, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই। বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে ভারত সরকার সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছে। রিপোর্ট করছেন হান্নান খান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার মাঠে গড়াবে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। বহু প্রতীক্ষিত ভারত শ্রীলঙ্কার ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকবেন ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজা পাকসে সহ বিশ্ব নেতৃবৃন্দ। সন্ত্রাসী হামলার আশঙ্কা মাথায় রেখে অতিরিক্ত 5,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে স্টেডিয়াম ও তার আশপাশ এলাকায়। 1 কিলোমিটার এলাকাকে কেমিক্যাল ফ্রি জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। খেলা চলাকালে ওই এলাকায় সব ধরনের বিমান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। স্টেডিয়ামের চারপাশে অ্যান্টি এয়ারক্রাফট গান বসানো হয়েছে। সন্ত্রাসী হামলা থেকে ওয়াংখেড়েকে মুক্ত রাখতে সমুদ্র উপকূলীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্টেডিয়ামের পার্কিং জোনের 1 কিলোমিটারের মধ্যে সাধারণ দর্শকদের গাড়ি ঢুকতে দেওয়া হবে না। ভিআইপি ও খেলোয়াড়দের বহনকারী গাড়ি কেবলমাত্র পার্কিং সুবিধা পাবে। সাধারণ দর্শকদের কেউ পানির বোতল নিয়ে মাঠে ঢুকতে পারবেন না। এদিকে আইসিসির প্রেসিডেন্ট ও ভারতীয় মন্ত্রী শারদ পাওয়াল উপমহাদেশে বিশ্বকাপ ক্রিকেটের সফল আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আইসিসি CWO World Cup 2011 has been great success in all respects, whether in terms of spectator presence, television viewership, or quality of cricket which has been played so far. হান্নান খান, ATN বাংলা। বিশ্বকাপ ফাইনালে সেরা দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই তো বটেই, সেই সাথে ক্রিকেটারদের শ্রেষ্ঠত্বের লড়াইও। ফাইনালে শ্রীলঙ্কান ওপেনার তিলকরত্নে দিলশান ও ভারতীয় লিটল মাস্টার সচিন তেন্ডুলকরের ব্যাট বিশ্বকাপে সর্বোচ্চ রানের প্রতিযোগিতায় জ্বলে ওঠার প্রতীক্ষায়। 8 ম্যাচ শেষে 467 রান নিয়ে ব্যাটিং তালিকার শীর্ষে দিলশান, তার চেয়ে 3 রান কম তেন্ডুলকরের। এছাড়া ভারতের যুবরাজ সিং বিশ্বকাপে অলরাউন্ডার নৈপুণ্য দেখে টুর্নামেন্টে সেরা হবার দৌড়ে রয়েছেন সবার চেয়ে এগিয়ে। আরো জানাচ্ছেন চিং এশা। ভারত শ্রীলঙ্কার দ্বিতীয়বার বিশ্বকাপ শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার লড়াই শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সে সাথে লড়াই হবে ব্যাটিং জিনিয়াস ভারতের সচিন তেন্ডুলকর ও হার্ড হিটার ব্যাটসম্যান লঙ্কার তিলকরত্নের দিলশানের। কে হবেন এবার বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক তা জানতে অপেক্ষায় থাকতে হবে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত। তবে আসলে শুরু থেকেই প্রতিটি ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলে দেওয়ার বড় ভূমিকা রাখছেন বীরেন্দ্র সেহবাগ। আর ব্যাটসম্যান যুবরাজ সিং তো বিশ্বকাপে নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রমাণ করে ক্রিকেট বিশ্বকে নতুনভাবে তার কীর্তি দেখালেন। অধিনায়ক ধোনি ও গৌতম গম্ভীর আসরে নিজেদের মেধা তুলে ধরতে না পারলেও প্রয়োজনে যে কোনো সময় জ্বলে উঠতে পারেন তা আর বলার অপেক্ষা রাখে না। আর বোলিংয়ে
এবার বিশ্বকাপে এখনো পর্যন্ত পাকিস্তানের শহীদ আফ্রিদির সর্বোচ্চ 21 উইকেটের চেয়ে মাত্র 2 উইকেটে পিছিয়ে ভারতের পেসার জহির খান। মোনাফ প্যাটেল ও হরভজন সিং প্রতিপক্ষের রানের গতি টেনে ধরার ক্ষমতা রাখেন। অন্যদিকে লঙ্কার তিলকারাত্নে দিলশান ও উপল থারঙ্গা ওপেনিং জুটিতে বিশ্বকাপে 2 বার 200 ঘর পেরিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছেড়েছেন। অধিনায়ক সাঙ্গাকারা, জয়াবর্ধনে ও সামারাবিরা যে কোনো বোলারদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। লঙ্কান বোলারদের মধ্যে স্পিন জাদুকর মুরালীধরন ও হ্যাট্রিক উইকেট পাওয়া লসিত মালিঙ্গার সামনে যে কোনো ব্যাটসম্যানকেই সতর্কতার সাথে খেলতে হয়। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার জন্য লঙ্কান দলে আরও রয়েছেন স্পিনার অজন্তা ম্যান্ডিস ও রঙ্গনা হেরাতের মতো প্রতিভাবানরা। তাই দশম বিশ্বকাপের শেষ ম্যাচে ফলাফলের পাশাপাশি ক্রিকেট অনুরাগীদের বিশেষ নজর থাকবে এই দুই দলের তারকাদের উপরও। চীন এশা, এটিএন বাংলা। এবার অন্যান্য সংবাদ। উপকূলীয় অঞ্চলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি যৌথ সভা শেষে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, দলীয় নির্বাচন না হলেও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ নেতারা নির্বাচনী এলাকায় প্রভাব খাটিয়েছেন। এদিকে আওয়ামী লীগ সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করা ছাড়াও এখনো সেনা শাসন সমর্থন করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ। হুমায়ুন চিশতির রিপোর্ট। দলের জরুরি যৌথ সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে 4 দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়ী প্রমাণ করে মানুষ এখনো গণতন্ত্রের পক্ষে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রায় নিজেদের পক্ষে আনতে ক্ষমতাসীনরা পুলিশ বাহিনীকে কাজে লাগিয়েছে বলে অভিযোগ করেন তিনি। উপকূল অঞ্চলে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হচ্ছে, এই নির্বাচনগুলোতে কিন্তু ব্যাপক সন্ত্রাস হচ্ছে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নির্বাচন হবে না বলেও আমাদের সরকার দলীয় এমপিরা তারা উপস্থিত থেকেছেন, প্রভাব বিস্তার করেছেন, ভোট পুরোপুরিভাবে ছিনতাই করা হয়েছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়েছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি নেতা আসম হান্নান শাহ বলেন, বিরোধী দলকে দমন করতেই সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা বর্তমান সরকারের চরিত্র জানি, বারবার তারা সামরিক শাসনকে স্বাগতম জানিয়েছে, এটা রেকর্ড সারা বাংলাদেশের মানুষ জানে। তারা বিদেশি শক্তির সাথে সবসময় আঘাত করে ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। আগামী 3রা এপ্রিল সৌদি আরব থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা হয় দলের যৌথ সভায়। এদিকে বিকেলে তাঁতি দল আয়োজিত আলোচনা সভায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ঘোষিত সোমবারের হরতালে সমর্থন দেওয়ার বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে লোডশেডিং কমাতে এগিয়ে চলছে বেশ কটি কুইক রেন্টাল ও পিকিং পাওয়ার প্ল্যান্টের কাজ। গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের ব্যাপক চাহিদার কিছুটা এতে পূরণ হবে বলে আশা করছে সরকার। স্বল্প উৎপাদন ক্ষমতার সরকারি বেসরকারি মালিকানার এরকম কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ঘুরে এসে রিপোর্ট করছেন এস.এম. মহিউদ্দিন। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকই বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। যাদের এই সুবিধা আছে, সীমাহীন লোডশেডিং এ তাদের জীবনও এখন অতিষ্ঠ। প্রতি বছর 10% হারে চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। তাই পরিস্থিতি একটু সহনীয় করতে বেশ কয়েকটি কুইক রেন্টাল ও পিকিং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। পিডিবির হিসেবে এ ধরনের 26টি কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যোগ হবে 2000 মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ। কেন্দ্রগুলোতে এখন চলছে অবকাঠামো উন্নয়নের কাজ। সময় মতো উৎপাদনে দিতে 3 শিফটে রাত দিন কাজ করে যাচ্ছেন তারা। এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোর বেশিরভাগই থাকছে 2 ধরনের জ্বালানি ব্যবহারের সুযোগ। তাই গ্যাস সংকটে ডিজেল বা ফার্নেস অয়েল দিয়েই সময় মতো উৎপাদনে যেতে পারবে তারা। ইকুইপমেন্ট চলে এসছে, কাজের আপনার মাঠে এসছেন, যে হঠাৎ একটা জায়গাতে এখানে গ্রিন ফিল্ড ছিল, ট্যাঙ্ক করতে হচ্ছে, বেস তৈরি করতে হচ্ছে এবং অনেক কিছু ইকুইপমেন্ট কিন্তু মোবিলাইজ করতে হয় যত তাড়াতাড়ি পারে, যাতে আমরা এটা করতে পারি। এসব কেন্দ্রগুলো চালু হলে চলমান বিদ্যুৎ ঘাটতি 40 ভাগ থেকে 13 ভাগে নেমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ। অন্যদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, শুধু ঘাটতি কমানো নয়, ভবিষ্যৎ চাহিদার কথাও চিন্তা করছেন তারা। ম্যান পাওয়ারও বাড়তেছে, তার বিরুদ্ধে ডিমান্ডও বাড়তেছে, কিন্তু আমরা তো চাই না যে 225 থাকুক, যে কাজে হবে না, এর থেকে কিন্তু বাড়বে। আমরা তো চাই যে অ্যাটলিস্ট থাউজেন্ডস এর ঘরে আসুক, যাতে মধ্যে ইনকাম করতে গেলে
আরো যাতে কোথায় আমরা 250, কাজে আমাদের গ্যাপ আছে এবং অবস্থার আমরা চাই যে আরো লোকজনের অবস্থার উন্নতি হোক, আরো বিদ্যুৎ ব্যবহার করুক, দেশের উন্নতি হোক। সরকারি এবং বেসরকারি উদ্যোক্তা আছে, তাদেরকে সম্পৃক্ত করি আমরা এই বিদ্যুতের এই সমাধানটা আনতে চাই। সেই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী আর উৎপাদন না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিদ্যুতের অসহনীয় ভোগান্তি কমাতে স্বল্প সময়ে উৎপাদনে যেতে সক্ষম এরকম বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। খুব শিগগিরই এসব কেন্দ্র উৎপাদনে গেলে লোডশেডিং এর ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছেন তারা। এখন নির্ধারিত সময়ের মধ্যে এসব কেন্দ্র উৎপাদনে যেতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা। আমনুরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে এস এম মহিউদ্দিন, এটিএন বাংলা, চাঁপাইনবাবগঞ্জ। লিবিয়া প্রসঙ্গ। লিবিয়ায় বিদ্রোহীরা শর্ত সাপেক্ষে অস্ত্রবিরতিতে রাজি হয়েছেন। বেনগাজিতে সংবাদ সম্মেলন করে তাদের নেতা জানান, গাদ্দাফি তার সেনা সদস্যদের নগরী থেকে প্রত্যাহার করে নিলে তারাও অস্ত্রবিরতি পালন করবেন। এদিকে যৌথ বিমান হামলায় 4 নারী ও শিশুসহ 7 বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আরো জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। লিবিয়ার বিদ্রোহীরা অস্ত্রবিরতিতে রাজি হলেও সরকারি ও বিরোধী দুপক্ষই এখনো মারমুখী। বিরোধীরা এখন শক্তি সঞ্চয় করছেন তেল সমৃদ্ধ নগরী আজদাবিয়া ও বারজা পুনর্দখলে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নগরীতে শুরু থেকেই চলছে দখল পুনর্দখলের নাটক। তবে এসব নগরী থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য বিরোধীদের শর্তের ব্যাপারে গাদ্দাফি সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। এদিকে বেনগাজিতে বিরোধী নেতা ও লিবিয়ার অন্তর্বর্তীকালীন ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান মুস্তফা আব্দুল জলিলের সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ দূত আল খতিব। জাতিসংঘ জানিয়েছে, আল খতিব আলোচনার জন্য ত্রিপোলিতেও গিয়েছিলেন। অন্যদিকে লিবিয়ার নেতা গাদ্দাফির প্রধান 2 ঘনিষ্ঠজন সরকারি পক্ষ ত্যাগ করলেও তার প্রতি সমর্থন জানিয়ে ত্রিপোলির বাব আল আজিজিয়ায় সমাবেশ করেছে শত শত মানুষ। এ সময় যৌথ হামলার সমালোচনা করে তারা বলেন, হামলা চালিয়ে যারা বেসামরিক মানুষ হত্যা করতে পারে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না। বিবিসি জানিয়েছে, যৌথ হামলায় বারজা নগরীর একটি গ্রামে 2টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে নিহত 7 জনের বয়সী 20 বছরের নিচে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। লিবিয়ার যুদ্ধে চাকরি আর সহায় সম্বল সহ সবকিছু হারিয়ে বেকার হয়ে পড়েছেন দক্ষিণ এশিয়ার 2 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে বাংলাদেশেরই সবচেয়ে বেশি, 60,000। তাদের অনেকেই লিবিয়া ছেড়েছেন, তবে চরম অনিশ্চয়তায় পড়েছে তাদের ভবিষ্যৎ। তাই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি, গ্রিস সহ ইউরোপের দেশগুলোতে ঢোকার চেষ্টা করছেন অনেকেই। বিপজ্জনক এই যাত্রায় মারাও যাচ্ছেন কেউ কেউ। আর যারা প্রাণে বেঁচে যাচ্ছেন তাদের অনেকেই ধরা পড়ছেন বিভিন্ন দেশের কোস্টগার্ড ও সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তিউনিসিয়ার ভূমধ্যসাগর তীর থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। 17.5 লাখ বর্গ কিলোমিটারের লিবিয়ায় জনসংখ্যা মাত্র 64 লাখ। বিশ্বের সর্বোৎকৃষ্ট তেল উৎপাদনকারী দেশটিতে বিদেশি কর্মীর সংখ্যা ছিল 30 লাখের বেশি। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের কর্মী ছিলেন 2 লাখেরও বেশি। যুদ্ধে আক্রান্ত ত্রিপোলি, বেনগাজি ঘিরেই ছিল তাদের মূল কর্মস্থল। লিবিয়ায় কঠোর পরিশ্রম করে বাংলাদেশি শ্রমিকরা বৈধ পথে প্রতি বছর দেশে পাঠাতেন 1,500 কোটি টাকারও বেশি। ভয়াল যুদ্ধ থেকে প্রাণে বাঁচতে জীবিকার সেই সব শহর ছেড়েই এখন সীমান্ত পথে লিবিয়া ছাড়ছেন তারা। যুদ্ধে তাদের চাকরি গেছে, সাথে গেছে কর্মস্থলে জমানো সহায় সম্বল। আমরা 2 বছর আগে লিবিয়া থেকে আসছি না, আমরা যে টাকা দিয়ে এখানে আসছি এ টাকাই আমরা এখন পর্যন্ত উঠাইতে পারি নাই। এখন আমি দেশে যাবো, দেশে কি করবো? আমার তো কোনো দেশে যাইতে পারবো সম্পদ নাই, আমি আবার বিক্রি করে আমি দেশে চলে যাবো। লিবিয়া ছেড়েই বেকার এসব তরুণ যুবকের অনেকেই চলে যাচ্ছেন তিউনিসিয়ার সীমান্ত শহরগুলোতে। জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকেই নৌকা বা ট্রলারে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তারা। লিবিয়াতে আসছি ভাই 3 লক্ষ টাকা দিয়ে, এবং কি আসার পরে এখানে বহুত কষ্ট ক্লাস করে একটা কোম্পানিতে ঢুকছি, ঠিক মতো বেতন দিত না, এবং কি 3 লক্ষ টাকা সব সুদের উপরে টাকাটা নিয়ে আসি। 3 লাখ টাকা 1 বছর, এখন 4 লাখ টাকা হয়েছে, এবং কি বিরাজ ছাড়া আর কিছু নেই, বিক্রি করে মানুষের দেনা দিব। বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট পালিয়ে যাবার পর তিউনিসিয়ার ভেতরের অবস্থাও অস্থির। অর্থনীতিতে চলছে মন্দা, অচল অবস্থা বেশিরভাগ সমুদ্র বন্দরেই। তবে ইউরোপমুখী এসব মানুষের যাত্রা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতাই চলছে এসব বন্দরে। ভূমধ্যসাগরের ছোটখাটো এরকম অনেক বন্দর দিয়েই প্রতিদিনই হাজার হাজার তরুণ যুবক এখন ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন, যাদের অনেকেই লিবিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে চাকরি হারিয়েছেন, দেশে ফিরেছেন। কিন্তু যাওয়া কি এতই সহজ?
এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ কিংবা ইতালির যেখানে গিয়ে তারা পৌঁছাবেন সেখানে কি ধরনের অনিশ্চয়তা তাদের জন্য অপেক্ষা করছে সে প্রশ্নের উত্তর তারা কেউই জানেন না। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, জার্জিস, টিউনিশিয়া। নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র কাবা শরীফে জুম্মার নামাজ আদায় করেছেন। জুম্মার বিশেষ মোনাজাতে তিনি বাংলাদেশের জনগণ সহ মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করেন। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল ছাড়াও সৌদি আরব বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে আটক সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল আলিম জামিনে ছাড়া পেয়েছেন। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। জেলগেট থেকে গাড়িতে করে তিনি সরাসরি বনানীতে তার ছেলে ফয়সাল আলিমের বাসায় যান। জামিনের শর্ত অনুযায়ী আলিমকে তার ছেলের বাসাতেই থাকতে হবে। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না। আব্দুল আলিমকে বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে জামিন দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি নেতৃত্বে বিরোধী দল ষড়যন্ত্র ও মিথ্যাচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ধানমন্ডিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। নারী নীতির অপব্যাখ্যা দিয়ে ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি না ছড়ানোর জন্য ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানান তিনি। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, সবার সহযোগিতায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়ে তোলা হবে। হরতাল প্রত্যাহার না করলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে বলেও এ সময় হুঁশিয়ার করে দেন মাহবুবুল আলম হানিফ। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য এবং ওই বিএনপি বেগম খালেদা দুই পুত্র সহ তাদের দুর্নীতিবাসীদেরকে রক্ষা করার জন্য, দুর্নীতির মামলা থেকে রক্ষা করার জন্য আজকে তারা মরিয়া হয়ে সরকারকে বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ধর্মের দোহাই যে মাঠে নেমে আপনারা যদি মনে করেন সরকারকে অস্থিতিশীল করে পার পেয়ে যাবেন, পার পাওয়ার সুযোগ নেই। ফজলুল কামিনী সাহেব, এই কর্মসূচি প্রত্যাহার করুন। যদি না করেন তাহলে আমরা আমাদের আইন অনুযায়ী দেশকে অস্থিতিশীল করার জন্য, চক্রান্ত করার জন্য যা যা করার দরকার আমরা সেটা আমাদের সরকার করবে। এবারে রয়েছে আফতাব গ্রুপ অর্থ সংবাদ। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা একমাত্রা নামের একটি বেসরকারি সংগঠন ও জাপানি সংস্থা দ্য ইউনাইটেড পিপলস কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর মিরপুরে একটি রেস্টুরেন্ট চালু করা হয়েছে। রসায়ন নামের এই রেস্টুরেন্ট থেকে উপার্জিত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে খরচ করা হবে। মিরপুর 1 নম্বরের ব্যতিক্রমধর্মী এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এবারে রয়েছে মেটলাইফ আলিপো আন্তর্জাতিক সংবাদ। রক্তপাত বন্ধ করতে অবিলম্বে অস্ত্র ত্যাগ করার জন্য সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইভরি কোস্টের সেনাবাহিনী প্রধান ডেটোলেতো। এদিকে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারা ও ক্ষমতা ধরে রাখা লরেন্ট বাগবোর সমর্থকদের মধ্যে দুদিন ধরে চলছে ভয়াবহ সংঘর্ষ। তবে বাগবো দেশ ত্যাগ করেছে বলা হলেও তার মুখপাত্র দাবি করেছেন তিনি দেশেই আছেন। উপকূলীয় অঞ্চলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার সন্ত্রাস ও কারচুপি করেছে বলে অভিযোগ করেছেন সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের দীঘাপতিয়া ইউনিয়ন যুবদলের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। নাটোর জেলা বিএনপি সহ সভাপতি শহীদুল ইসলাম বাচ্চু সহ স্থানীয় নেতারা এতে বক্তব্য রাখেন। একটি শোক সংবাদ। সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য আজিজুর রহমান গোড়া আজিজ সকালে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 90 বছর। আগামীকাল সকাল 10টায় কক্সবাজারের চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও বিকেল 5টায় চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ ময়দানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আজিজুর রহমান স্বাস্থ্য সচিব হুমায়ুন কবিরের বাবা। এবারে রয়েছে পাটেক্স খেলার খবর।
জাতীয় দলে ফিরলেও নিজের ফিটনেস নিয়ে এখনো শতভাগ নিশ্চিত নন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। তবে এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পর বেশ উদ্দীপ্ত তিনি। মাশরাফি চান অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজেই নিজের সেরা ফর্ম ফিরে পেতে। বিশ্বকাপের পর হাঁটুর ইনজুরির পরবর্তী চিকিৎসার জন্য তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকলেও এই সিরিজকে সামনে রেখে আরও কিছুদিন পিছিয়ে যাচ্ছে তা। টাঙ্গাইলের ঘাটাইল গলফ ক্লাবে শেষ হল দুদিনের গলফ টুর্নামেন্ট। ঘাটাইল ক্যান্টনমেন্টে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জিওসি মেজর জেনারেল মাহবুব হায়দার খান। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। মুম্বাইয়ে বিশ্বকাপ ফাইনালে কাল মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। টেন্ডুলকারের জন্য শিরোপা জিততে চান ধোনি। মুরালির অসুস্থতা সত্ত্বেও জয়ের ব্যাপারে আশাবাদী সাঙ্গাকারা। স্টেডিয়ামকে ঘিরে মুম্বাইয়ে নজিরবিহীন নিরাপত্তা। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে দিলশান, যুবরাজ এবং টেন্ডুলকার। উপকূলীয় অঞ্চলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ বিএনপির। শিগগিরই চালু হতে যাওয়া বেশ কটি নতুন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র লোডশেডিং কমাতে সহায়ক হবে মনে করে সরকার। এবং লিবিয়ায় শর্ত সাপেক্ষে অস্ত্রবিরতিতে রাজি বিদ্রোহীরা। যুদ্ধের কারণে 60,000 বাংলাদেশি সহ বেকার দক্ষিণ এশিয়ার 2 লাখ শ্রমিক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।